তৃণমূলকে জানতে হবে যে সংখ্যালঘু মানুষ জেগেছে। আমি এমপি তৈরি করতে পারবো না, এমএলএ তৈরি করতে পারবো না, এটা হতে পারে, কিন্তু আমি তোমাকে জিতিয়ে রেখেছি এটা তুমি জানো, আমিও জানি। তোমাকে আমি হারিয়ে দেব, তুমি হেরে যাবে, এবং তাতে কে ক্ষমতায় এলো জানবো না। লড়াই আমার করার মানসিকতা তৈরি হয়ে গেছে। আমরা কত পার্সেন্ট এই হিসাবে আপনারা যাবেন না। আমাদের একটি মাথায় থাকবে, আইমা কখনো মুসলিম জনপ্রতিনিধি তৈরি করার কল্পনা করেনি আর বলেনি যে আমরা মুসলমানদের কথা ভাবছি। তৃণমূল মনে করেছিল 500 টাকা দিয়ে আর মসজিদের একটা করে ইমাম সাহেবদেরকে কিছু টাকা দিয়ে মনে হয় মুসলমান ভোটকে আমরা পকেটে করে নিয়েছি। তারা জানে না ওই ইমাম সাহেব তার বাপের কথা শুনেনি, ওই ইমাম সাহেব তার মাকে দেখেনি, সে সরকারকে দেখবে। এই ধারণা ঠিক না। जोड़ना चाहता हूं कि हम बंगाली हैं और ये वो नस्ल है, बांग्लादेश को जरा देख लो, जिन्होंने सिर्फ लुंगी पहन के एक सरकार को निकाल दिया है। हम वो कौम है। अगर वहां के बंगाली भी कर सकते हैं तो यहाँ के बंगाली के अंदर भी वो ताकत है। ये पूरे हिंदुस्तान के लोगों को समझ लेना चाहिए, क्योंकि पूरे हिंदुस्तान भर में कहीं भी बंगाल के लोग जाते हैं तो बांग्लादेशी बोल के तंग किया जाता है। सम्मानित भाईरा, আন্তরিকভাবে জেলা নেতৃত্ব, যুব নেতৃত্ব, যুব সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জানাই। বড় বিপদের মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, এ কথা আমরা অনেকেই বুঝতে পারছি না। আমরা বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এ কথা আমরা বুঝতে চাইছি না। যেখানকার মিডিয়া সারাদিন হিন্দু মুসলিম নিয়ে ব্যস্ত, যেখানকার মিডিয়া পাশের দেশের এমন একটি দেশ যে দেশের সাথে কম্পিটিশন তো ভুলে যান, যে দেশের সাথে তুলনা করাটাও নিজেকে অসম্মানিত করা, যে দেশের জনগণের সাথে আমরা নিজেদেরকে তুলনা যদি করি অসম্মানিত, কিসের? অ্যাজ এ হিউম্যান বিং না, অ্যাজ এ পাওয়ারের কথা বলছি। তাদের ভৌগোলিক মানচিত্র যা, আমাদের ভৌগোলিক মানচিত্র যা, এরপরে সারাদিন মিডিয়া বাংলাদেশ বাংলাদেশ করে ব্যস্ত হচ্ছে। আমাদের সাংবাদিকরা কোট টাই প্যান্ট পরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, আর ভারতবর্ষের হাজার হাজার তীক্ষ্ণ চোখে তাদেরকে উলঙ্গ দেখতে পাচ্ছে। এই উলঙ্গ সাংবাদিকরা ভারতবর্ষকে যে বিপদের মুখে ঠেলছে তা আমরা অনেকেই বুঝতে পারছি না। আমার কোনো যায় আসে না, আমি পরোয়া করি না যে মিডিয়া সারাদিন কতবার মুসলমানদেরকে দেশদ্রোহী বলল, মিডিয়া কতদিন মুসলমানদেরকে ভারত বিরোধী বলল। এ বিষয় নিয়ে আমার চিন্তা নেই, আমার পরোয়া নেই, কিন্তু আমার চিন্তা এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ, এই বাংলার, এই বাঙালি মানুষ, যে বাংলার মানুষ আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান এক হয়ে বেড়ে উঠেছি। 20 বছর আগেও যে ভারতবর্ষের চিত্র ছিল, যাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য আমাদেরকে জাগতে হবে। এই জাগানোর লড়াই, আমি জানি যে আমার কথা আপনারা প্রত্যেকে গ্রহণ করতে পারবেন না, কেননা আমরা এমন সমাজ ব্যবস্থায় বাস করি যেখানে আমরা অদৃশ্য নেশাতে বুঁদ হয়ে আছি। অদৃশ্য নেশা আমাদেরকে এমনভাবে নেশাগ্রস্ত করে রাখা হয়েছে যে নেশাতে আমরা যখন চোখ খুলব, হোঁশ আসবে, তখন আমরা দেখব আমাদের অস্তিত্ব বিপন্ন। দুটো তিনটে আপনাদেরকে ঘটনা বলি। আজকে ইউথের প্রোগ্রাম, এবং আমার মনের মধ্যে সন্তুষ্টি এসে আমি মাজেদ বাবুকে বলেছিলাম, ইউথের প্রোগ্রাম বয়স্কদেরকে আনবেন না, লোক ভরানোর আমার দরকার নেই। আপনি যদি 500 লোককেও আনেন জেলার যুবদেরকে, আমি খুশি। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো আমার আজকের এই প্রোগ্রামে 85% ইউথ আছে, এ কথা বললে আমার ভুল হবে না। আপনারা যারা ইউথ আছেন, আমি আপনাদেরকে দুটো তিনটে কথা আজকে জানিয়ে দিতে চাই। আজকে আমাদেরকে
পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে। প্যারালালি কাউন্টারে আমাদের এই ক্ষমতা নেই যে আমরা এই পেছানোর কারণটা খুঁজে বার করি। 1948-এ ইসরায়েল বলে একটি দেশের জন্ম হয়েছিল, এমন একটি পরিবেশের মাঝে যাকে গোটা দেশের চতুর্দিকে মুসলিম, শুধু একটা দেশের বর্ডার মুসলিম নয়, তার ডানে 3-4টে মুসলিম দেশের বর্ডার পরপর লেগে আছে, বামে মুসলিম দেশের বর্ডার, সমস্ত দেশের বর্ডারের মাঝে তারা দাঁড়িয়েছিল এবং তাদের পরিচিত ছিল মুসলমানরা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই অবস্থায় তারা তাদের আত্মপ্রকাশ করে। ইউরোপ তাদেরকে, ইসরায়েলকে লঞ্চ করে প্যালেস্টাইনের একটা অংশ দিয়ে। আমি ইতিহাসের দিকে যাব না, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ওই ইসরায়েলিদের যখন তারা ওখানে গিয়ে বসলো, প্রথম তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল। ইউরোপে তাদেরকে হত্যা করা হয়েছে, হিটলার তাদেরকে হত্যা করেছে। মিডিয়া কখনো এই ডিসকাশনকে দীর্ঘায়িত করবে না। বাংলার মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, প্রতিটি মিডিয়ার একটা নিজস্ব রূপরেখা আছে। মিডিয়া যারা চালায় তাদেরও একটা অসুল তৈরি করা আছে। এই অসুল আজকে আমি আপনাদেরকে বলবো না। এই অসুল কি আছে আপনাদেরকে নিজেদেরকে শিখতে হবে, পড়ে জানতে হবে। ইন্টারনেটে গিয়ে ঘাঁটুন, দ্য রুল অফ মিডিয়া। মিডিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা আপনাদেরকে নিজেদেরকে তথ্য বার করতে হবে। আমি নেগেটিভ কথা খুব বেশি বলা পছন্দ করি না, কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি। সর্বপ্রথম ইসরায়েল যেটা করতে পেরেছিল, তারা সেখানে নিজেদের অস্তিত্বের প্রশ্নে তারা এক হওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছিল। এটা মনে করবেন না পৃথিবীর যে কোনো জাতি আমরা বলি হিন্দুরা এক হয়ে যাচ্ছে, বিজেপি যতই চাচাক হিন্দু তুমি এক হও। আমি আপনাদেরকে হিউম্যান সাইকোলজির বিষয়ে বলি, পৃথিবীতে কোনো জাতি, কোনো সমাজ, কোনো গ্রাম, কোনো পরিবার কখনো চিরস্থায়ী এক হতে পারে না। আমরা যদি মানুষ হই আমাদের মতবিরোধ তৈরি হবে। এটা অ্যাজ এ মানুষ হিসাবে আমরা পৃথিবীর স্রষ্টার সৃষ্টি হিসাবে আমাদেরকে মতবিরোধ করার মতন মস্তিষ্ক দেওয়া হয়েছে। সুতরাং বিজেপি যতই বলুক হিন্দু এক হও, যতই আমি বলি মুসলমান এক হও, কখনো আমরা এক জায়গায় থাকতে পারবো না। ইসরায়েলও থাকেনি, ইসরায়েলও এক হয়নি। তাদেরও নির্বাচন হয়, তাদেরও প্রধানমন্ত্রী লড়াই হয়, তারাও লড়াই করতে থাকে এবং কখনো কারো পক্ষের লোক দাঁড়ায়, কখনো কারো বিপক্ষে। কিন্তু ইসরায়েল যেখানে সফল হয়েছে, অস্তিত্বের লড়াইয়ে তারা এক হওয়ার জায়গায় আসতে পেরেছে। আমি কথা বলছি না যে ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব সংকটে, কিন্তু আমি কথা বলতে পারি বিগত 10 বছরে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মুসলমানদের সাথে যে কাজ হচ্ছে এবং তার এফেক্ট যা হওয়া উচিত ছিল সেই এফেক্ট না হওয়ার কারণে মুসলিমের একটা বৃহত্তর অংশকে এটা বুঝতে হবে যে অস্তিত্বের লড়াইয়ে এমন কিছু ক্ষমতা আমাদের অপব্যবহার করছে, যেটা ধর্মের নামে হলেও আসলে সেটা রাজনৈতিক ক্ষমতাকে অর্জন করার জন্য। সম্মানিত ভাইয়েরা, মুসলিম সমাজ আজকে মুসলমানদের জন্য কেন বলছি, কেননা পশ্চিমবঙ্গকে যদি উন্নত করতে হয়, পশ্চিমবঙ্গকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনি নিশ্চিত থাকুন সংখ্যালঘু মানুষ যদি সচেতন হয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস আজকে যে ছেলেগুলো আমাকে সংবর্ধনা দিল সবকটা ছেলেরই নাম হিন্দু। দেখে ভালো লেগেছে। এর মধ্যে একটি ছেলে তো আমার খুব কাছের ছেলে, সংগঠনের ছেলে, তার বাবাও সংগঠনের নেতৃত্ব দেয়, ছেলেও। জেনে নিন, হিন্দু মানুষেরা আপনার থেকে আগে আমাকে গ্রহণ তখনই করবে যেদিন আপনি আমাকে গ্রহণ করে নেবেন। সেদিন হিন্দু মানুষদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু সমস্যা আজকে আপনি আমাকে গ্রহণ করতে পারেননি, আপনি মনে করছেন, বিভ্রান্ত হচ্ছেন না। আমি আপনাদেরকে দুটো ঘটনা আপনাদেরকে জানাতে চাই, আন্তর্জাতিক আঙিনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। দুটো ইনসিডেন্ট, দুটো ঘটনা বলি। যেহেতু মুসলিম বেশি বলা হচ্ছে, তার কারণ এখানে আমরা মেজর মুসলিম লোক আছি, এজন্য মাথায় রাখুন। প্যালেস্টাইন একটা ছোট্ট দেশ, যেখানে গাজা একটি ছোট্ট ভূখণ্ড,
যেখানে হামাস বলে একটি দল আছে, আতঙ্কবাদী না ভালো, আমার দেশের মিডিয়াতে আমি বিশ্বাস করি না। আর আমি এটাও বলছি না যে আমি ভালো বলছি বলে আপনিও ভালো বলুন। আমি শুধু এটুকুন বলতে চাই, দেশের হয়ে যারা লড়ে, দেশের মানুষ তাদেরকে দেশপ্রেমী বলে। ব্রিটিশদের চোখে ক্ষুদিরাম আতঙ্কবাদী হলেও ভারতীয়দের চোখে ক্ষুদিরাম নেতাজি আতঙ্কবাদী নন। প্যালেস্টাইনের চোখে হামাস আতঙ্কবাদী নয়, কেননা হামাসের 70,000 যে সমাজের মানুষ মারা গিয়েছে এক বছরে, সেই সমাজের মানুষ হামাসের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে। হ্যাঁ, এটাই অস্তিত্বের বিষয়ে সচেতন করার দৃষ্টান্ত। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে বসেছি, আমাদের যদি কিছু মডেল থাকে, আমাদের কিছু পরিকল্পনা থাকে, তা আপনি নিশ্চিত থাকুন আমরা কত পার্সেন্ট এই হিসাবে আপনারা যাবেন না। আমাদের একটি মাথায় থাকবে, আইমা কখনো মুসলিম জনপ্রতিনিধি তৈরি করার কল্পনা করেনি আর বলেনি যে আমরা মুসলমানদের কথা ভাবছি। হ্যাঁ, মুসলমানদের কথা বেশি বলেছি। আইমার বক্তব্য এবং কর্মের মাঝে কোনো পার্থক্য থাকে না। আমরা কুমির বাচ্চাকে দেখানোর মতন শিয়াল কুমির বাচ্চাকে দেখায় দুটো হিন্দু লোকের নাম রেখে আমার সংগঠন চালাইনি। গোটা রাজ্যের প্রতিটি পদে, প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি বোর্ডে আপনারা জানেন একজন হিন্দু প্রেসিডেন্ট হলে একজন মুসলিম সেক্রেটারি, অথবা একজন মুসলিম প্রেসিডেন্ট হলে একজন হিন্দু সেক্রেটারি হবে। বাই ল দিয়ে এই সংগঠনে হিন্দু মুসলমানের জায়গাকে পোক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দুঃখের কথা আমরা হিন্দু মানুষদেরকে বেশি পাইনি, এটা আমাদের ব্যর্থতা। তারা ভয় পান। আপনি ক্যাপ লাগিয়েছেন, তারা বলছে মোল্লা টুপি পরে এসেছে। এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাদেরকে বোঝাতে পারিনি, কিন্তু আমাদের নেতৃত্বরা সেটা জানে। না হলে বিষ্ণুবাবুর মতন লোক 7-8 বছর ধরে সংগঠনে জুড়তে পারতেন না। না হলে আমাদের প্রেসিডেন্ট গোস্বামী বাবুর মতন লোক অল্প দিনে আইমার আদর্শকে গ্রহণ করতে পারতেন না। সম্মানিত ভাইয়েরা, হে যুবকেরা, আপনারা আগামী সমাজের পথপ্রদর্শক। কিছু অসুল তৈরি করুন, নীতি তৈরি করুন। আপনাকে দেখতে হবে যে বিজেপি তথা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কবাদী যে দল, যারা অহরহ মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, যারা নিজেদেরকে বলে আমরা ভারতীয় হতে চাই, এবং এ কথা বলে তারা বাংলাদেশের সন্ত্রাসের কথা বারবার ফেসবুকে ছড়ায়। তারা এই কথা কখনো বলতে পারে না যে ভাই, বাংলাদেশের হিন্দু লোক মারা যাওয়া যেমন অপরাধ, তেমনি ইউপিতে, গুজরাটে মসজিদ রক্ষার নাম করে মসজিদ ভাঙতে গিয়ে 3 জন মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়াটা অন্যায়। তাদের টাইম লাইনে আপনি দেখবেন না। তারা সারাদিন বাংলাদেশকে নিয়ে কথা বলে। তারা বলে আমরা সেকুলার, তারা বলে ভারতের সংবিধানকে মানতে হবে। আমি লিখে দিচ্ছি, মুসলমানদেরকে প্রশ্ন করা হয় সংবিধান আগে না কোরআন আগে? তারা এই কথা বলে বিভ্রান্ত করে। তারা মুখে বলে সংবিধান আগে, কিন্তু তারা ভারতবর্ষের সংবিধানকে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এবং এরা হচ্ছে ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং বিদ্রোহী, এবং ভারতকে টুকরা টুকরা করার পরিকল্পনা করছে। আমাদের লড়াই এদের বিরুদ্ধে। আমার লড়াই আমার পাশের বাড়ির অনিল বাবুর বিরুদ্ধে নয়, আমার পাশের বাড়ির জয়প্রকাশ বাবুর বিরুদ্ধে নয়, আমার পাশের বাড়ির আমার মাসি বিরুদ্ধে নয়। আমার লড়াই আমার বাংলার মাটিকে যারা দূষিত করছে তাদের বিরুদ্ধে। আমার লড়াই আমার ভাইপো যে কিছুদিন আগে পর্যন্ত আমার সাথে আমার ঘরে এসে আমার ছেলের সাথে খেলতো, তাকে যখন জিজ্ঞেস করি কিরে খেলতে আসিসনি কেন, বলে কাকা নিষেধ করেছে। কেন? বলেছে মুসলমানদের ঘরে যাবি না। হ্যাঁ, এই প্রশ্নই আমার। তুমি ছোটবেলা থেকে মুসলমানদের সাথে বড় হয়েছো, আমি ছোটবেলা থেকে হিন্দুর সাথে বড় হয়েছি। আমারও ধর্ম সংকটে থাকেনি, তোমারও ধর্ম কখনো নষ্ট হয়নি। কিন্তু তুমি আজকে কিসের জন্য বলছো হিন্দু খাতরে মে হ্যায়? তুমি যে হিন্দু খাতরে মে হ্যায় এই শব্দটা বলছো, তুমি কি জানো তোমার বাঙালি হওয়ার অস্তিত্বকে নষ্ট করে দিচ্ছে একদল লোক, যারা তোমার অজান্তে ভোট বাক্সকে মজবুত করছে, আর একদিকে তোমাকে শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায়। সম্মানিত ভাইয়েরা, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আসুন তাদের বিরুদ্ধে লড়াই কিভাবে করা দরকার
আমাদেরকে জানতে হবে। আগে পরিকল্পনা অনুযায়ী চলুন, রোল মডেল তৈরি করুন। আজ মুসলিম সমাজ, আমি আলেমুল আমাদেরকে সম্মান করি, ইমামদেরকে সম্মান করি, মৌলানা সাহেবদেরকে সম্মান করি। সবচেয়ে ধোঁকা যদি এই জাতির লোকেদেরকে কেউ দিয়ে থাকে, এই ধর্মীয় লিডারদের একটা বৃহত্তর অংশ, যারা বারবার কথা বলে রাজনীতি বাবু ভালো জিনিস নয়, এসব রাজনীতি করো না। দীর্ঘদিন ধরে ধর্মের নামে পয়সা লুটনেওয়ালারা রাজনীতি থেকে যুব সমাজকে দূর করেছে। যদি তারা সফল হতো, হ্যাঁ রাজনীতি ভালো জিনিস না, আমরা রাজনীতি করব না, আপনার ঘরে আপনার মুরিদ, আপনার দলের মুসল্লি, আপনার দলের কি বলে দায়ী, সে গিয়ে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের মতন রাজনৈতিক দলেদের ঝান্ডা বইছে, আপনার ঘর থেকে, আপনার সমাজ থেকে যদি কেউ রাজনীতির কথা বলে, আপনি ওই লোকেদেরকে উত্তেজিত করে বলছেন বাবু রাজনীতি ভালো জিনিস না, তাহলে চিন্তা করার বিষয় আছে। আজ আপনারা যুবক রোল মডেল তৈরি করুন। আপনি দেখবেন সন্ত্রাসীদের মুখে, সাম্প্রদায়িকতার যারা বিষ বাষ্পে ভারতবর্ষকে পোড়াচ্ছে, তাদের মুখে দুটো লোকের নাম, এক এপিজে আবুল কালাম, আর না হলে তারা বলবে মৌলানা আবুল কালাম আজাদ। এর বাইরে তারা কথা বলতে পারে না। তাদের মুখে কোনোদিন হামিদ আনসারীর নাম শুনবেন না। হ্যাঁ, সেই হামিদ আনসারী যার সাথে ধর্মের কোনো লেনদেন ছিল না, যেমন এপিজে আবুল কালামের সাথে ধর্মের কোনো লেনদেন নেই, তিনি মুসলমান নামে ছিলেন, কিন্তু হামিদ আনসারীর নাম এরা কেন নেয় না? কেননা হামিদ আনসারী বলেছিল বিজেপি সেফ নয়, বিজেপি ঠিক কাজ করছে না। এই কথা বলার জন্য হামিদ আনসারীকে তারা ভালো মুসলমান কোনোদিন দেখবে না। এপিজে আবুল কালাম যার সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই, তারা বলছে হলে এপিজে আবুল কালাম হও। কেন তারা এই কথা বলতে পারেনি হলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হও? এ কথা বলতে পারেনি কেন? তারা কেন বলেনি মুজাদ্দিদ আল ফেসানি হও? যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বালাকটের শহীদদের নাম তাদের মুখে আসবে না। যারা ইংরেজদের জন্য একদিনে 10,000 মুসলমান আলেমদেরকে যারা হত্যা করেছিল, তাদের একজনের নাম হবে না। আপনাকে জানতে হবে এরা কারা, আপনাকে বুঝতে হবে সমাজকে প্রতিরোধ করার জন্য কি প্রয়োজন। আজ ওয়াকফ নিয়ে মুসলমান সমাজ ভীত, সন্ত্রস্ত। আজ ওয়াকফ নিয়ে ভয় পাচ্ছি আমরা, কি হবে কি হবে কি হবে। আমাদের ওয়াকফের বিষয়ে আমরা আজকে একটি কথা আপনাদেরকে বলে দিই, ওয়াকফ তো ছেড়ে দিন, মসজিদ খোঁড়া তো আপনি মনে করছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, না, সুপ্রিম কোর্টের পূর্ণ জাজমেন্ট আপনি ভালোভাবে বোঝেননি। রায়ের মধ্যে ঘোষণা আছে, কিন্তু চাবিকাঠি কেন্দ্রকে দেওয়া আছে, সে কিছু পরামর্শ আছে, তার পুরো জাজমেন্টটা যদি বুঝতে পারি। এখানে আজকে ধামা চাপা দেওয়া হয়েছে, আগামী 1 মাস পরে ভোটের আগে আবার নতুন করে মসজিদের তলায় মন্দির খোঁজা শুরু হয়ে যাবে। কাউন্টার করুন, তাদেরকে প্রশ্ন করুন যে যারা আজকে মন্দিরের তলায়, মসজিদের তলায় মন্দির খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে প্রশ্ন করুন, চলো বিহারের বৌদ্ধ বিহার খোঁজা হোক, অন্যান্য মন্দিরগুলো বিহারের খোঁজা শুরু করা হোক, যেখানে হাজার হাজার বৌদ্ধ মঠকে ভেঙে চুরমার করে মন্দির বানানো হয়েছে, সেই মঠগুলো খোলাচল হোক। তারা এ বিষয়ে কথা বলবে না। সম্মানিত ভাইরা, আমাদেরকে রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে, ভোটের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। স্বপ্ন দেখা শুরু করুন। আমি আপনাদেরকে একটি কথা আমি বলেছি, আমি আমার জ্ঞান ক্ষুদ্র, সমাজের লোক আমাকে যদি মনে করে আমাকে উত্তেজিত করে ভোটে নামিয়ে দিবে, আমি ভোটে নামবো না। আমি লোকসভা ভোটে নামিনি, আমি বিধানসভা ভোটে নামিনি, আমি পঞ্চায়েত ভোটে নেমেছি। আপনারা ভেবেছিলেন আমি নামবো না? আপনারা মনে করছেন যে বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা মনে করে যে এরা মনে হয় শুধু হাওয়ায় কথা বলে। জি না, আমি হাওয়ায় কথা বলি না। আমি চাই না আমার এই জাতি ভুল বুঝুক। গত লোকসভা ভোটে তমলুক থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল হেরে যাবে, এ কথা আমরা বলেছিলাম, আমরা খবর দিয়েছিলাম, আমরা জানিয়েছিলাম। তৃণমূল মনে করেছিল 500 টাকা দিয়ে আর মসজিদের একটা করে ইমাম সাহেবদেরকে কিছু টাকা দিয়ে মনে হয় মুসলমান ভোটকে আমরা পকেটে করে নিয়েছি। তারা জানে না ওই ইমাম সাহেব তার বাপের কথা শুনেনি, ওই ইমাম সাহেব তার মাকে দেখেনি, সে সরকারকে দেখবে। এই ধারণা ঠিক না। যদিও আমি সব ইমামের কথায় কথা বলছি না, আমি যেটা বোঝাতে চাইছি সরকারকে,
যে তারা মনে করে যে সামান্য পয়সা দিয়ে বিজেপিকে জুজু দেখিয়ে একটা দাঙ্গা করিয়ে এক জায়গায় 4টা মুসলমানকে ধাক্কাধাক্কি করিয়ে তারা আমাদেরকে ভয় দেখাবে। আমরা হচ্ছি সালাহুদ্দিন আইয়ুবী আনসারীর প্রজন্ম, আমরা হচ্ছি সালাহুদ্দিন আইয়ুবী আনসারীর জাতির রক্তের ছেলে। আমরা হচ্ছি ওই মানুষ যারা লড়াই করাকে ভয় পাই না, আমরা লড়াই করতে চাই না, কিন্তু যেদিন আমরা লড়াই করতে মাঠে নামবো সেদিন আমাদের প্রাণ অথবা বিজয় আমাদের লক্ষ্য হবে। এটাই আমাদের আদর্শ। মাথায় রাখুন, মাগরিব হয়ে গেছে, আমরা নামাজ পড়বো, শেষ করে দিই। মাথায় রাখুন, মাথায় রাখুন, একটা লোক, একটা দল, একটা সমাজ মনে করছে মুসলমানরা বিজেপিকে ভয় পেয়েছে, আমরা মাইনরিটি ভোটকে কন্ট্রোল করে নিয়েছি। তারা মনে করছে যে আমরা মনে হয় মুসলমানদের কোনো লিডার তৈরি করতে দিইনি, যেই দাঁড়াবে তাকেই বলবো বিজেপির লোক। আপনারা জেনে রাখুন, আমি আমার ক্ষমতা অনুযায়ী তৃণমূলেরকে বলে রেখেছি যে আমরা রাজনীতি করতে চাইছি না। যদিও আপনারা শুনে নিয়েছেন যে আমাদের পার্টি রেজিস্টার্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি ডিক্লেয়ার করছি না, কিন্তু শুধু জানিয়ে দিই, আগামীতে যখন ভোটে দাঁড়াবো তখন আপনারা কথা বলবেন, আপনারা এটা জানাবেন যাদের কাছে সামান্য স্বার্থের জন্য আমরা গেছি। সংখ্যালঘু সমাজ শুধু নয়, আমার চাওয়া কখনো মুসলিম সমাজের উপরে নেই। যতদিন যত লোকের কাছে আমি চেয়েছি, কখনো কোনো জাতির লোকের ভিত্তিতে চাইনি, আমি আমার সমাজের ভিত্তিতে চেয়েছি। এই রেকর্ড আমি রুহুল আমিনের আছে, এবং মাইকে দাঁড়িয়ে বলি, শুধু মুখে কথা বলার জন্য নয়। তাহলে আপনাকে দায়িত্ব, আপনি ইউটিলাইজ করতে, ভোটকে গুরুত্ব দিতে শিখুন, তৈরি হন। আগামীতে ভোটের জন্য আমরা প্রস্তুত হই। আজকে সংখ্যালঘু তোষণ বন্ধ হয়ে গেছে, কিসের জন্য? তারা জানে সংখ্যালঘু ভোটকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে এরা পারবে না। কে জিতবে আমাদের জানার দরকার নেই। যেদিন আমরা ভোটে দাঁড়াবো সেই দিন আমাদের প্রার্থীকে আমরা ভোট দেব, এই মানসিকতা নিজে জানুন। নিজের ঘরের ছেলেকে জানান, নিজের বাপের সাথে তর্ক করুন, চা দোকানে বসে তর্ক করুন। ফেসবুকে গালাগালি দেওয়ার নাম পলিটিক্স জানা নয়। তর্ক করে এটা প্রমাণ করুন, জিজ্ঞেস করুন কেন পাবো না। আপনাদেরকে একটি আশা করি, শেষ জিনিসগুলোর মধ্যে ইউটিলাইজ করুন মডার্ন প্ল্যাটফর্মগুলোকে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন ধরনের ইউটিউব, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে। আবেদন করছি, সারাদিন টিকটক দেখে নিজের জীবনকে ধ্বংস করবেন না। সারাদিন ইউটিউব দেখে, ফেসবুক দেখে নিজের জীবনকে ধ্বংস করবেন না। ইউটিলাইজ করুন প্রপার সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়া আমরা ছাড়তে পারবো না, তাহলে কি পারবো? আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কাজ করার। রাস্তায় যদি কোনো অন্যায় দেখুন, লাইভ করুন, প্রশাসনের সাথে ডিল করুন, প্রশাসনিক ভবনে যান। এই সামনে আবাসন নিয়ে যে দুর্নীতি হয়েছে, আজকে জেলা থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই, যদি আবাসন দুর্নীতি আপনার এলাকায়, গরিব মানুষ, পাকা বাড়ি নেই, এমন লোকের বদলে দোতলা পাকা বাড়ির মালিক যদি ঘর পায়, রাস্তা নয় ভিডিও ঘেরাও করুন। এটা সংগঠনের নির্দেশ। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ভিডিওগুলোকে ঘেরাও করুন, প্রশাসনিক দপ্তরকে চিঠি লিখুন, আর কৈফিয়ত চান। লাইভ করুন, কৈফিয়ত চান। জেনে নিন আপনার সমাজের একটা লোককে জেলে ভরবে, দুটো লোককে জেলে ভরবে। ইসরায়েলের বোম শেষ হয়ে গেছে, কিন্তু প্যালেস্টাইনের লড়াই শেষ করতে পারেনি তারা। আমেরিকা আফগানিস্তানে বোম শেষ করে ফেলেছে, কিন্তু আফগানিস্তানের লড়াইকে শেষ করতে পারেনি তারা। বিজেপি কাশ্মীরে রোলার চালিয়েছে, হত্যা যজ্ঞ চালিয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু জেনে নিন কাশ্মীরের লোকের লড়াইকে তারা শেষ করতে পারেনি। কাশ্মীর ভারতের অংশ ছিল, ভারতের অংশ আছে, ভারতের অংশ থাকবে। তারা 370 হাঁটিয়েছে, কিন্তু কাশ্মীরকে পায়নি। সুতরাং সংগ্রামের জন্য তৈরি হয়ে যান। তৃতীয় কথা, একটি বিষয় আপনাদেরকে আমি আবেদন করি। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা ইন্টারফেথ, আমাদের খুব দুর্বল হয়ে গেছে। আজকে যে জিনিস বিজেপি, যে জিনিস গদি মিডিয়া, যে জিনিস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করেছে, তারা ইন্টারফেথকে নষ্ট করে দিয়েছে। আর আমরাও একই জিনিস করেছি।
চিৎকার দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছি, করে দিয়ে আমরা বলছি ওরা জয় শ্রীরাম বললে আমরা তাকবীর দেব না কেন? এইটা ওরা চায়, এটা আমরা বলি। ওরা চায় মুসলমানরা মুসলমান করুক, ওরা চায় মুসলমানরা বলুক আমাদের মুসলমানদের। ওরা যেদিন আপনি এটা বলবেন, ওরা সহজ সরল হিন্দু মানুষদেরকে বোকা বানাতে পারবে। আপনি ইন্টারফেথ রিলিজিয়ান পাশের ধর্মের মানুষের সম্মান এবং রেসপেক্টকে তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। আমি জেলাতে পিঠে পুলি উৎসব আমরা করেছি, একটি নাম দিয়েছি পিঠে পরিচয়। শুনুন, আগেই বলেছি রাজনীতি করতে না জানলে রাজনীতি করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় পলিটিশিয়ান পৃথিবীতে কেউ জন্মায়নি। তার একটাই কারণ, আমেরিকায় হোয়াইট হাউসে তার নামটাকে সবার উপরে রাখা হয়েছে, দ্য গ্রেট লিডার অফ হিউম্যানিটি নাম দিয়ে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবিকতার যিনি নেতা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের রাসূল। একথা আমেরিকা মেনেছে। তাদের সব খারাপ গুণ নেই, কিছু ভালো গুণও আছে। যেটা ভালো আছে সেটা আমরা বলি, যেটা খারাপ আছে আমরা যেমন সমালোচনা করি। যদি বিজেপি কালকে ভালো কাজ করা আরম্ভ করে দেয়, জেনে নিন আমরা বিজেপিকে ভালো বলতে আমাদের 1 সেকেন্ড লাগবে না। আজ তৃণমূল খারাপ কাজ করছে, তৃণমূল মুসলমানদের ক্ষতি করছে, এটা তৃণমূল জানে যে সংখ্যালঘু সাধারণ মুসলমানরা জানেনি। একটা কথা বলে দিই, আগামীতে যত বিল পাস হবে, যদি তৃণমূল এই বিলগুলোতে পার্লামেন্টে গিয়ে ওয়াক ওভার করে, তৃণমূলের এমপি এমএলএরা পার্লামেন্টে অনুপস্থিত হয়, আমরা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে অবরোধ করব, এই পরিকল্পনা রাখুন। তাদেরকে এটা বুঝতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে, তৃণমূলকে জানতে হবে যে সংখ্যালঘু মানুষ জেগেছে। আমি এমপি তৈরি করতে পারবো না, এমএলএ তৈরি করতে পারবো না, এটা হতে পারে, কিন্তু আমি তোমাকে জিতিয়ে রেখেছি, এটা তুমি জানো, আমিও জানি। তোমাকে আমি হারিয়ে দেব, তুমি হেরে যাবে, এবং তাতে কে ক্ষমতায় এলো জানবো না। লড়াই আমার করার মানসিকতা তৈরি হয়ে গেছে। ইন্টারফেথ রিলিজিয়ানকে রেসপেক্ট করুন, পিঠে উৎসব তৈরি করুন। সব বিষয়ে ধর্ম খুঁজবেন না, সব বিষয়ে ধর্মের সুরসুরানি দেখবেন না। বাড়িতে পিঠে খান না? আপনি কি জানেন, আমি শুনলাম কয়েকদিন আগে বিজেপি পিঠে প্রোগ্রাম করেছে। কি প্রোগ্রাম করলো বললো? শহীদ মাতঙ্গিনীর পিঠে পুলি প্রোগ্রাম। আপনারা কি জানেন এই প্রোগ্রামটা তারা কোথা থেকে নিয়েছে? হ্যাঁ, সারাদিন যে বাংলাদেশকে গাল দেয়, সারাদিন যে মোল্লাদেরকে গাল দেয়, সেই বাংলাদেশ, সেই বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের মানুষেরা শীতকালে পিঠে পুলি উৎসব তৈরি করে, গোটা বাংলার মুসলমানরা সবাই খায়, সেখানে তাদের ধর্ম যায় না। এখানে তৈরি করলে আপনি গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলছেন যে ইমাম সাহেব সারাদিন মসজিদের ওই চৌখাটের বাইরে কখনো বেরোয়নি, আপনি তাকে জিজ্ঞেস করছেন সমাজের প্রশ্ন। জেলাতে আমরা পিঠে উৎসব, পিঠে পরিচয় বলে একটি নাম দিয়েছি। আমাদের পণ্ডাবাবু, আমাদের যারা নেতৃত্ব আছেন, প্রেসিডেন্ট সাহেব, গোস্বামী বাবু, আমি সকলকে বলবো প্রত্যেক ব্লকে এই শীতে পিঠে পরিচয় উৎসব নাম দিয়ে একটি প্রোগ্রাম করুন। পিঠে বানান, আহ্বান করুন, প্রাইজ রাখুন, গিফট রাখুন। আমি ধরেই নিলাম সবাই আসবে না, শুরু তো করুন। শুরু যখন হয়েছিল মাওলানা আবুল কালাম আজাদের পাশে কিন্তু মুসলমানরা যেমন দাঁড়িয়েছিলেন, হিন্দুরাও দাঁড়িয়েছিলেন। আর এটাই ভারতবর্ষ। আপনি চলতে শুরু করুন, আপনি দেখবেন আজকে যে লোকটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনাকে পাকিস্তানি বলছে, কালকে ওর স্বার্থে আঘাত লাগলে ও আপনার সাথে এসে লড়াইয়ে সামিল হয়ে যাবে। এই আদর্শ তৈরি করুন।